নগর জীবনের মধ্যে মেকআপ থাকে খুব বেশি। একজন নগরের নারীকে দেখতে যেমন করে চাকচিক্যময় মনে হয়, কিন্তু তার উপরের খোলসটা মুছে দিলে তার গ্রাম জীবনের চেহারা ফুটে ওঠে। আর আমাদের এখানকার সাহিত্য বলুন, মানুষ বলুন, নারী বলুন, সবগুলোর মধ্যে প্রাণের একটা ছোঁয়া আছে। ওখানে আছে কৃত্রিমতা, আমাদের এখানে আছে। আমাদের গল্প আড্ডায় আপনাদের স্বাগতম। আজকে আমাদের সাথে আছেন কথা সাহিত্যিক হরিশঙ্কর জলদাস। আমরা তার সাথে গল্প করব, গল্পে গল্পে জেনে নিব পাঠকের প্রশ্নের উত্তরগুলো। কেমন আছেন? হ্যাঁ, ভালোই, ভালো আছে। বইমেলা কেমন লাগছে? বইমেলা তো আসলে মূল্যায়ন করবার সময় এখনো হয়নি, তবে বইমেলা তো আমাদের মতো বুড়ো মানুষদের জন্য সবসময় আকর্ষণীয় হয়। কেন আকর্ষণীয় হয় সে প্রশ্ন যদি করেন, তাহলে বলবো আমাদের দিন শেষ হয়ে আসছে বলেই আনন্দময় জীবনের প্রতি আমাদের বয়স্ক মানুষদের টানটা খুব বেশি থাকে। ফলে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সেই বিভোর করা আনন্দের মধ্যে ভেসে যেতে ইচ্ছে করে। সেজন্য প্রথম থেকেই বইমেলা আমার জন্য দীর্ঘ সময় ধরে আকর্ষণীয় থেকেছে, এবারও আকর্ষণীয় মনে হচ্ছে। আমরা আজকে আলোচনা করতে চেয়েছিলাম তুলনামূলক কথা সাহিত্য নিয়ে। হ্যাঁ, হ্যাঁ। যে আমাদের সাহিত্যের যেটা থাকে, পশ্চিমবঙ্গের একটা রীতি আছে যে পশ্চিমবঙ্গে বা কলকাতা কেন্দ্রিক একটা সাহিত্য চর্চা, এবং বাংলাদেশে হচ্ছে ঢাকা কেন্দ্রিক সাহিত্য চর্চা। এই যে দুইটা সাহিত্য চর্চার যে দুইটা কেন্দ্র, এইখানে একটা পার্থক্য দেখা যায়। এবং পাঠকরাও বলেন যে কলকাতার সাহিত্য এক ধরনের, আমাদের এক ধরনের, এবং তাদেরটা নাকি বেশি সমৃদ্ধ। সে তুলনায় আমরা একটু পিছিয়ে। আপনার কি মনে হয়? আচ্ছা, যদি ধরে নেন যে নগর জীবন হলো মানুষের জীবনের সবচেয়ে পীঠস্থান, মানুষের জীবনের মহার্ঘস্থান, তাহলে কলকাতার কথাই সত্য। আবার যদি বলেন যে নগর জীবনের চেয়েও গ্রাম জীবন অনেক বেশি আকর্ষণীয়, তাহলে বাংলাদেশ সত্য। কেন ব্যাখ্যা করি। কলকাতার যে সাহিত্যগুলো রচিত হচ্ছে অধিকাংশই কলকাতা কেন্দ্রিক, অর্থাৎ কলকাতায় তাদের জীবনের অনুষঙ্গগুলোকে নিয়ে, তাদের প্রাপ্তি এবং ক্ষুধা, তাদের পাওয়া না পাওয়ার বিষয়গুলো নিয়ে নগর জীবনের মানে নগর জীবনের বিষয় আশয়গুলো নিয়ে কলকাতার গল্প, কবিতা, উপন্যাস এগুলো রচিত হচ্ছে। আর আমাদের দেশে যতই নগর কেন্দ্রিক গল্প, উপন্যাস, সাহিত্য রচিত হোক না কেন, সেখানে গ্রামের একটা প্রতিধ্বনি থেকে যায়। 47-এর দেশভাগের পরে, ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যাওয়ার পরে, পূর্ববঙ্গের সাহিত্য এবং পশ্চিমবঙ্গের সাহিত্যের মধ্যে দুটো ধারা স্পষ্ট শোনা গেছে, দেখা গেছে যে ওরা সবসময় একটা নাগরিক জীবন যাপন করেছে। কলকাতাও প্রাচীন শহর, তার চেয়েও প্রাচীন কিন্তু ঢাকাও প্রাচীন শহর, ঢাকাও তার চেয়ে প্রাচীন, বেশি প্রাচীন প্রাচীন কলকাতা। কলকাতা। ফলে নগর জীবনের যে দূষণগুলো, নগর জীবনের যে উপর চালাকিগুলো, যদি একটু নগ্ন শব্দ ব্যবহার করে, বাটপাড়িগুলো ওদের জীবনে বেশি এসছে, যেগুলো আমাদের জীবনে আসতে অনেক সময় লেগেছে। আমরা চুরি করতে শিখেছি সেদিন, আমরা অন্যজনের জীবন থেকে কাহিনী কেড়ে নিতে শিখেছি সেদিন, আমরা একদিন পর্যন্ত শুধু নিজের কথাই বলবার চেষ্টা করেছি। ফলে এখানকার সাহিত্যগুলো রচিত হয়েছে কাঁচা মাটির সাহিত্য নিয়ে। এখানকার সাহিত্যগুলোর পটভূমি হয়েছে ধানক্ষেত, এখানকার সাহিত্যগুলোর চরিত্র হয়েছে মাঠের চাষি, নদীর জেলে, তারপরে মুচি, মেথর, এগুলো নিয়ে। ফলে এখানে প্রাচীনকালের একটু আজ থেকে 20 বছর 30 বছর আগেও আপনি যদি সাহিত্য দেখেন, সেখানে গ্রাম জীবন বারবার আসছে। আপনারা অনেকেই আকবর হোসেনের নাম শুনেছেন কিনা জানি না। আকবর হোসেন বলে একজন খুব বিখ্যাত আমার কাছে সাহিত্যিক ছিলেন, যিনি সেই সময়ে গ্রামীণ জীবনটাকে উপস্থাপন করেছেন। আমরা যদি ওয়ালিউল্লাহর দিকে তাকাই, সেখানে তো গ্রাম জীবন। আমরা যদি শামসুদ্দিন আবুল কালামের দিকে তাকাই, সেখানে গ্রাম জীবন। আবু ইসাকের কাছে তাকালেও সেখানে গ্রাম জীবন। গ্রাম নিয়ে যদি অহংকার করবার কোনো ব্যাপার থাকে, সেটা শুধুমাত্র বাংলাদেশের সাহিত্যিকরাই করতে পারে। নগর জীবনের মধ্যে মেকআপ থাকে খুব বেশি। একজন নগরের নারীকে দেখতে যেমন করে চাকচিক্যময় মনে হয়, কিন্তু তার উপরের খোলসটা মুছে দিলে তার গ্রাম জীবনের চেহারা ফুটে ওঠে। আর আমাদের এখানকার সাহিত্য বলুন,
মানুষ বলুন, নারী বলুন, সবগুলোর মধ্যে প্রাণের একটা ছোঁয়া আছে। ওখানে আছে কৃত্রিমতা, আমাদের এখানে আছে প্রাণময়তা। ফলে ওরা যদি সেই কৃত্রিমতাকে নিয়ে যদি অহংকার করতে চায়, তাহলে আমার বলার কিছু নেই। আর এটা যদি সত্য হয় যে মানুষের জীবনের একেবারে সত্য লগ্নতাই যদি আসল জীবনের ধর্ম হয়, এবং সেটা বাংলাদেশের সাহিত্যেই আমরা অনুরণিত হতে দেখি, তাহলে সেটা নিয়ে আমাদের তো গর্ব করবার বিষয় হয়ই। কিন্তু আমাদের এই যে যে আলাপ আপনি করলেন, আমাদের লেখকদের মধ্যে দেখা যায় কলকাতার সাহিত্য নিয়ে একটা গর্বভাব আছে। হুম হুম বরং বাংলাদেশের সাহিত্য চর্চা নিয়ে তাদের মধ্যে একটু হীনমন্যতা কাজ করে। হুম। যদি কলকাতা থেকে কোনো একটা বই আসে, তারা তখন আরো বেশি মানে পাওয়ার জন্য, ওই ওই বইটা বিষয়টাকে পড়বার মনে জন্য। করে যে অন্যরকম তার প্রাপ্তি। হুম। এই ব্যাপারটাকে আপনি কিভাবে একটা দেখেন? জিনিস ভাই স্বীকার করতেই হবে, আমি অন্তত স্বীকার করি, সেটা হলো আহ, আপনাকে বিষয় নির্বাচনে আমাদের দেশের লেখক সাহিত্যিকরা খুব বেশি আগ্রহী না। এটা এটা আমাকে স্বীকার করি আমি, আপনারা করুন না করুন। ওরা ওখানে বহু বিচিত্র বিষয়কে মূল উপজীব্য করে উপন্যাস লিখে গল্প লিখছেন। আমাদের লেখার মধ্যে এক ধরনের একঘেয়েমিপনা চলে আসছে। নতুন করে বৈচিত্র্যময় কিছু লিখবার চেষ্টা করছে না। যেমন ধরেন, আমাদের দেশে রিক্সা নিয়ে কোনো গবেষণা বই কি আপনারা দেখেছেন? আমরা কিন্তু আবহমান কাল থেকে রিক্সা চড়ছি। বা গরুর গাড়ি নিয়ে কোন একটা গ্রন্থ রচনা করতে দেখেছেন? না। সে কত প্রাচীন কাল থেকে আমরা গরুর গাড়ির কথা গানে, নাটকে আসছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা যে প্রতিদিন যে লবণ খাই, লবণ নিয়ে একটা সংখ্যা হতে পারে না আমাদের দেশে? লবণ নিয়ে একটা উপন্যাস হতে পারে না? লবণে যারা মাঠে কাজ করছে তারা, সেরকম লেখাগুলো হচ্ছে না। ওরা করে কি, ওরা জীবনের আশপাশ থেকে বিচিত্র বিষয়গুলো ওরা বেছে নেয়। ফলে তাদের নির্বাচনের ক্ষেত্রে নতুন অর্থ দেখা যায়। আমাদের মধ্যেও সেরকম একটা নতুনত্ব হচ্ছে না এমন না, কিন্তু আরো বেশি নতুনত্ব আনা দরকার। আমরা একটা উপন্যাস খুললেই শুধু প্রেমের কথা শুনি। গাছতলায় কে কার জন্য অপেক্ষা করছে, কেমন ইদানিং ব্রেকআপ বলে একটা শব্দ আমরা শুনতে পাচ্ছি। কার কার সাথে ব্রেকআপ হচ্ছে এগুলো নিয়ে কথা বলছি, কিন্তু আমরা বলছি না তার কথা যে আমাদের প্রধান খাদ্য সরবরাহ করে। আপনাদের জিজ্ঞেস করলে আপনারা অতি অবশ্যই বলবেন যে আমাদের প্রধান খাদ্য মাছ এবং ভাত, কিন্তু গালি দেওয়ার সময় আমরা তাদেরকে দিই। কেউ যদি একটু অসভ্যতা করে বলছে, তুমি কি হাল্লার পোলা নাকি যে এরকম অসভ্য ব্যবহার করছো? আর জেলেদের নিয়ে তো গালিগালাজের অফুরান গালিগালাজ। আমরা ভাবি না যারা আমাদেরকে বেঁচে থাকার প্রধান অনুষঙ্গটা দেয়, এই আপনার জুতোটা যে সেলাই করে দিচ্ছে, আজকাল 20টা কাঁধে করে নিয়ে যাওয়া হয় না, কিন্তু আজ থেকে 30 বছর আগে এই বাংলাদেশে বাড়ির পেছন থেকে পরিজনরা মানে মেথররা 20টা কাঁধে করে নিয়ে যেত। তাদের দেখলে আমরা 10 হাত দূরে থাকি। এখনো ওর জাত পরিচয় পেলে চা দোকানে তাকে খেতে দেয় না। আপনি ভিক্ষুকদের নিয়ে কখনো আমরা ভেবেছি যে একজন ভিক্ষুক নিয়ে একটা উপন্যাস হতে পারে, একটা গল্প হতে পারে? যে রিক্সা চালাই, 10 টাকা বেশি চাইলেই আমরা তার গালে চড় মারি। কিন্তু আমরা কখনো ভেবে দেখি না যে তার হাতের যে এই যে আমাদের হাতের যে কোমল যে চামড়াগুলো আছে, ওদের হাতের চামড়াগুলো শক্ত হয়ে গেছে, সূচ ফুটিয়ে দিলেও সেই চামড়াগুলোতে সুট যায় না। এইসব মানুষগুলো, এইসব মানুষদের জীবনের কথাগুলো আমাদের উপন্যাসে আসা উচিত। আমরা শুধু ব্রেকআপের কথা বলি, ব্রেকআপের পরবর্তী কালে যে একটা সংযোজনের বিষয় আছে, অর্থাৎ মানুষের জীবনে শুধু ক্ষয়ের কথা তো বললে হবে না, নির্মাণের কথাটাও বলতে হবে। সে নির্মাণের কথাটা আমাদের এখানে হচ্ছে না। আর সবচেয়ে বড় যেটা ব্যাপার, সেটা হলো আমি আমি সহ বলছি যে আমরা পড়তে চাই না। আমি পড়তে চাই না উপন্যাস লিখি, আমি পড়তে চাই না কবিতা লিখি, আমি জীবনের অভিজ্ঞানগুলো রাস্তায় রাস্তায় ঘুরে সংগ্রহ করি না, কিন্তু একজন শ্রেষ্ঠ লেখক হতে চাই, পুরস্কার পেতে চাই। এটাই আমাদের দুর্বলতা। আপনি যে বলুন। সাধারণ মানুষের কথা বললেন, মানে সাধারণ মানুষের জীবন নিয়ে লেখার কথা বললেন, এই যে পাঠের ক্ষেত্রে কি সাধারণ মানুষের পাঠের আবশ্যকতা আছে? এই যে কৃষক, শ্রমিক, মেথর, জেলে,
তারা যে সাহিত্য পাঠ করবে বা তাদের না না, প্রয়োজনীয়তা আছে আমি কিনা? আমি বলি সেটা আমার দুর্ভাগ্যজনক একটা ব্যাপার, এটা আমার ব্যক্তিগত নিয়ে হ্যাঁ, আমি হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। সংক্ষেপে উত্তরটা দিলে ওরা তো পড়ে না, যাদের নিয়ে লিখছে তাদের পড়ে না। যেমন আমি হরিজনদের নিয়ে লিখেছি, মানে মেথরদের নিয়ে লিখেছি, আমি জেলেদের নিয়ে লিখেছি, আমি পতিতাদের মানে দেহজীবিনী যারা কোষবি নামে একটু উপন্যাস লিখেছি, আমি রমনা পার্কের এক ভিক্ষুককে নিয়ে রঙ্গশালা বলে একটা উপন্যাস লিখেছি। তারা কিন্তু আমার উপন্যাস পড়ে না। তো আমি দুঃখ করে মাঝে মধ্যে বলি, আমি যাদের জন্য লিখি তারা কিন্তু আমার লেখা পড়ে না। আমার লেখা পড়ে যারা পড়ার নয় তারা। এরা তো এদের যেমন ধরেন একজন জেলে, সেই উদয়াস্ত কি করে দুমুঠো দুবেলা ভাত জোগাড় করবে। একজন মুচি যে প্রতিদিন জুতা সেলাই করে কিছু আয় করতে না পারলে তার ঘর ভাড়া দিতে পারবে না, ছেলে সন্তানের ভাত খাওয়াতে পারবে না, সে কি করে বই পড়বে? তবে ব্যতিক্রম যে নেই এমন না। আমি দেখেছি চট্টগ্রামের একটা অঞ্চলে, আমি এক যে বিয়ে সেলাই, তাকে যখন কাস্টমার থাকে না, ওই তার বক্স থেকে বই নিয়ে বই বের করে আমি পড়তে দেখেছি। এই বিষয়গুলো হয়, কিন্তু দুর্ভাগ্য ওটাই, আমি প্রেমের উপন্যাস লিখি না, তাহলে প্রেমিক বা প্রেমিকা পাঠক পেয়ে যেতাম, বুঝছেন? অনেক না, পাঠক পেয়ে যেত, অন্তত একজন প্রেমিকা আমার বই পড়ছে। তো যারা পড়ে তারা দয়া করে পড়ে বোধহয় আমাকে নিয়ে। আপনার তো অনেক পৌরাণিক বিভিন্ন চরিত্র নিয়ে অনেক উপন্যাস আছে, তো পৌরাণিক উপন্যাস লেখার ক্ষেত্রে পুরাণের যে উপাদানগুলো আর লেখকের কল্পনা, এই দুটার আসলে মিশেলটা কিভাবে করে? একদম, আপনি ঠিকই বলেছেন। পৌরাণিক উপন্যাস লেখার কোনো প্রয়োজন নেই মূলত, যদি সেই সময়ের কাহিনীটাই যদি আপনি হুবহু লেখেন, তাহলে তো মহাভারত পড়লে হয়ে যায়, আর তাহলে তো রামায়ণ পড়লে হয়ে যায়। আপনি রাম সম্পর্কে জানতে চাইছেন, সীতা সম্পর্কে জানতে চাইছেন, বা দুর্যোধন সম্পর্কে জানতে চাইছেন, তাহলে তো উপন্যাস ওইটা পড়লে হয়ে যায়। তাহলে উপন্যাসটা কেন লেখা হচ্ছে, বা আমি কেন লিখছি? আমি লিখছি সেই পৌরাণিক কাহিনীর মধ্যে, পৌরাণিক চরিত্রের মধ্যে বর্তমানকে খুঁজবার চেষ্টা করছি। বর্তমানের মানুষের জীবন ব্যবস্থার সাথে পৌরাণিক যে চরিত্রগুলো বা যে বাস্তবতা নিয়ে আমি লিখছি, তাদের সেই জীবনের কোনো মিল আছে কিনা, গড়মিল আছে কিনা। আর পৌরাণিক উপন্যাসগুলো আমি এমন এমন চরিত্রগুলোকে বেছে নিচ্ছি যারা ওই রামায়ণে এবং মহাভারতে অবহেলিত। যেমন একলব্য, যেমন ধরেন আপনার দুর্যোধন, যেমন ধরেন কর্ণ। কর্ণকে কখনো আসল মর্যাদা দেওয়া হয়নি। কর্ণ কিন্তু অর্জুনের চেয়েও শ্রেষ্ঠ ধনুর্ধর ছিল, তাকে কিন্তু মর্যাদা দেওয়া হয়নি। দুর্যোধনকে সবসময় প্রতিনায়ক হিসেবে গড়ে তুলেছে, কিন্তু তাকে যথার্থ মর্যাদা দেওয়া হয়নি। আমি সেখানেও বেছে নিয়েছি যারা সেখানে লাথি চর খেয়েছে, যারা সেখানে সেই সময়ে বর্ণবাদী ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থা দ্বারা লাঞ্ছিত অবহেলিত হয়েছে, তাদের নিয়ে লিখবার চেষ্টা করেছি। এখন যাদেরকে নিয়ে লিখছি বা লিখেছি আমি, তারাও যেমন সমাজে লাথিচর খায়। আর একটা বিষয় জানার ছিল, আপনারা যখন সাহিত্য চর্চা শুরু করেছেন আর কি, সেই সময় আর বর্তমান সময়ে যে আমরা তো আমাদের তরুণ প্রজন্ম যারা সাহিত্য চর্চা করছে, এদের ভিতরে বিষয় নির্বাচন বা লেখালেখির ভিতরে হুম, যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে আপনারা কিভাবে দেখেন? এটা তো পরিবর্তন হবে। আপনি যদি যুগকে ধরতে চান, সময়টাকে যদি ধরতে চান, তো পরিবর্তন হবে। যেমন আজ থেকে 50 বছর আগের যে সমাজ ব্যবস্থা ছিল, রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল, ব্যক্তি জীবনের চাহিদা ছিল, সেগুলো তো পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু যে যুগ নিয়ে আপনি লেখন, সেই যুগটা উপস্থাপনের ক্ষেত্রে যাতে বিশ্বস্ত হয়, যাতে আপনি বিষয়টা বিশ্বাস করতে পারেন। একজন চরিত্র এই সরোবরের মাঝখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে, সেটা যেমন অবিশ্বাস্য, ঠিক এমন এমন সময়কে বেছে নেওয়া উচিত, এমন এমন বিষয়কে বেছে নেওয়া উচিত যেখানে বাস্তব জীবনের অনুরণন আমরা দেখতে পাবো। তরুণ লেখকদের ক্ষেত্রে আমরা একটা অভিযোগ শুনি যে আপনারা প্রবীণরা যারা লেখালেখি করেন, তরুণদের লেখে পড়তে চান না। তরুণ লেখকরা এই কথাটা বলেন যে প্রবীণ লেখকরা তাদের লেখা পড়তে চান না। আবার তরুণরাও এমন কথা বলেন যে প্রবীণরা যা লিখেছেন সবগুলো বস্তা মোছা। জায়গায় আমাকে আমার বিভাগীয় প্রধান, আমি যখন গভর্নমেন্ট কলেজে পড়াচ্ছি, আমাকে জালিলার পোলা বলে ডাকতো।
তাহলে এই বেদনা থেকে কিন্তু আমি আসলে ওই নিম্নবর্গীয় মানুষদের সম্পর্কে লিখবার চেষ্টা করেছি। আর আমার একটা সমাজ ঋণ আছে, আমি যে সমাজে জন্মগ্রহণ করেছি তাদের কথা বলতে কেউ নাই বলেই আমি হয়তো লিখবার চেষ্টা করেছি। হয়তো এটা যতদিন লিখি ততদিন পর্যন্ত আমি নিম্নবর্গের, আমি তোমাদেরই লোক, এই কথাটা বলতে হবে আর কি। স্যার, আপনার লেখালেখির মাধ্যমে যেহেতু ওদের কথাটা উঠে এসেছে, তো এখন কোনো সেই অবস্থাটার পরিবর্তন দেখতে পান কিনা? ওদের সমাজ ব্যবস্থার কোনো, কারণ ওরা ওই যে বললাম ওরা তো আমার বই পড়ে না, এবং আমার বই পড়ে কেউ কেউ হয়তো অনুকম্পা দেখায়, যারা সমাজ পরিবর্তনকার তারা কিন্তু অভিভাবক থেকে। আমার যেমন জলপুত্র উপন্যাসটা নিয়ে দুবার কি তিনবার জমা দেওয়া হয়েছিল, ওই যে সরকারি অনুদানের যে জায়গা আছে না সরকারি পর্যায়ের, গেল কয়েক বছর ধরে জমা দেওয়া হয়েছিল জলপুত্র উপন্যাসটা। এখন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসটা নদীভিত্তিক উপন্যাস, সেটা নিয়ে করা হয়েছে। এবং আমাদের যিনি প্রধান ছিলেন সেই মন্ত্রণালয়ের, তিনি চট্টগ্রামের লোক ছিলেন, তার কাছে গিয়ে অ্যাপ্রোচ করা হয়েছে যে তিনি হরিশঙ্কর জলদাস চট্টগ্রামের লোক, তার এই উপন্যাসটা ক্লাসিক্যাল জলপুত্র উপন্যাসটা আপনি যদি অনুদান দেন, স্বস্তিতে এবং অস্বস্তিতে যে আপনাকে সঙ্গ দেবে তার নাম বই। পাঠক লেখক নির্বিশেষে সবার কাছে আমার এই অনুরোধটুকু রইল, পড়বেন যার যা পছন্দ।